শুভেচ্ছা প্রিয় দর্শক, শুরু করছি এই জেনারেশন টিভিএস কারেন্ট অ্যাফেয়ার্স। আপনাদের সঙ্গে আছি আমি জয় মামুন। আপনারা জানেন যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আয়োজনে এই আলোচনা অনুষ্ঠান আমরা সপ্তাহে দুদিন আপনাদের সামনে আসি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে হাইকোর্টের একটি আপিল বিভাগের একটি মামলার রায়ে ঘোষণা করা হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ড মানে আসলে কি, সেটির ব্যাপারে এতদিন এক ধরনের বিভ্রান্তি ছিল, সেটি দূর করা হয়েছে। বলা হয়েছে যে যাবজ্জীবন মানে 30 বছর, কিন্তু কোনো আদালত বা ট্রাইব্যুনাল যদি আমৃত্যু কারাবাস বলে কোনো রায় দেন, সেক্ষেত্রে মৃত্যু না হওয়া পর্যন্ত ওই আসামিকে বা অপরাধীকে কারাগারে থাকতে হবে। এই বিষয়টি নিয়ে আসলে আমরা কথা বলতে চাই। এই জন্য আমরা তিনজন আইনবিদকে আমাদের আজকের আয়োজনের সঙ্গে যুক্ত করেছি। আছেন ডক্টর স্বাধীন মালিক, তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। আছেন ব্যারিস্টার ABM আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং অ্যাডভোকেট শিশির মনির, তিনি আসামি পক্ষের আইনজীবী। যে মামলা নিয়ে এই রায়টি হয়েছিল, সাভারের একটি হত্যা মামলা, সেই মামলার আসামি পক্ষের আইনজীবী হিসেবে তিনি কাজ করেছেন। আমি আলোচনার শুরুতে ডক্টর স্বাধীন মালিক আপনার কাছে আসতে চাই যে আমি জানি না, ঠিক আমি তো আইনের মানুষ না, কিন্তু সাধারণ মানুষ হিসেবে যেটি বুঝি যে বিভিন্ন সময় আমরা যাবজ্জীবনের নানা রকম ব্যাখ্যা শুনেছি। আমার মনে হয় একসময় 14 বছরকেও বলা হতো যাবজ্জীবন, তারপরে শুনলাম 30 বছর, তারপরে শুনলাম সারা জীবন মানে মৃত্যু না হওয়া পর্যন্ত। এবং এখন যেই মামলার প্রেক্ষাপটে এটি ঘোষণা করা হলো, সেই আলোকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন যে আসলে যাবজ্জীবন 30 বছর এটি কিভাবে নির্ধারিত হলো, কেন যাবজ্জীবন মানে 30 বছর হবে? যাবজ্জীবনে খুব পিছিয়ে যাচ্ছি না। আমি যদি আমাদের বর্তমান ইদানিং কালের কথা বলি, 80-র দশকের প্রথম থেকে এটা 30 বছর হিসাবেই চালু আছে। অর্থাৎ প্রায় গত 40 বছর ধরে যাবজ্জীবন মানে 30 বছর। আবার ওই 30 বছর মানে ক্যালেন্ডারে 30 বছর না, যাবজ্জীবন মানে 30 বছর। কিন্তু যেই ব্যক্তির সাজা হচ্ছে সে হয়তো এখানে বিভিন্ন ধরনের সাজা মওকুফের আপনা আপনি ব্যবস্থা আছে। জেলখানার চেয়ে ভালো থাকলে, ভালো ব্যবহার করে, আচার আচরণ করলে, সব নিয়ম কানুন মেনে চললে, এগুলো আরো অনেক কিছু সুযোগ সুবিধা আছে। তো যার এই গত 40 বছর যে হিসাবটা ছিল 30 বছর, কিন্তু একজন যাবজ্জীবনের কারাদণ্ডে দণ্ডিত আসামিকে সাধারণত 23-24 বছরের বেশি জেলে থাকা লাগতো না। মোটামুটি আমি যদি একটু বাড়িয়েও বলি যে 24 বছর জেল খাটা হলে তার 30 বছরে কোটা পূর্ণ হয়ে যেত। বিভিন্ন কারণে তাকে আগেও ছেড়ে দেওয়ার বিধান আছে, না হলেও খুব বেশি হলে 24 বছর ছিল। এই 24 বছর থেকে এই আমৃত্যু হলো। এখন একটা আইনে, মাঝখানে একটা আইনে বলা ছিল যে বিচারক যতদিনের কারাদণ্ড দিবেন ততদিনই কারাভোগ করতে হবে। এটা ছিল আমাদের যে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, আমরা সাধারণভাবে যেটাকে বলি যুদ্ধ অপরাধের আইন। যুদ্ধ অপরাধের আইনের সাজা ছিল, মৃত্যুদণ্ড ছিল এবং কারাদণ্ড ছিল, এবং ওখানে বলা হয়েছিল যে বিচারকরা যে কোনো মেয়াদের কারাদণ্ড দিতে পারবে। ওইটাই প্রথম আমৃত্যুর একটা কথা আসলো। আর তারপরে এই যে আজকের এই আনোয়ার মৃধার যে মামলাটা বলছি, এই মামলায় 2000 যেটা আগে বলছিলাম যে প্রায় 40 বছর ধরে যাবজ্জীবন অর্থাৎ 30 বছর, 30 বছর অর্থাৎ 24 বছর যেটা চলে আসছিল। 2017 সালে আপিল বিভাগের তৎকালীন প্রধান বিচারপতি SK সিনহা একটা রায় লিখে উনি প্রথম বললেন না, এইসব যেগুলি সংশ্লিষ্ট ধারা, আইনে যে ধারার উনি একটা, আমি তো বলবো একটা নতুন ব্যাখ্যা দিলেন। নতুন ব্যাখ্যা দিয়ে বললেন না যাবজ্জীবন মানে আমৃত্যু। এটা হলো 2017 সালে। ওই থেকে এইটা নিয়ে একটু ভিন্ন ধরনের ধারণা সৃষ্টি হয়েছে, এবং যেটা হলো ওই মামলারই রিভিউ হলো। যাবজ্জীবন মানে আমৃত্যু যেই সিদ্ধান্তটা হয়েছিল 3 বছর আগে, সেই সিদ্ধান্তে আবার আপিল বিভাগ বসে এখন কিছুটা বেশিরভাগ ক্ষেত্রে আগের জায়গায় আবার ফিরে গেছে। যাবজ্জীবন মানে 30 বছর, যদিও এখানে একটা কিন্তু লাগিয়েছেন, কিন্তুটাতে এখন নাই বা গেল। আমি শিশির মনির আপনার কাছে আসতে চাই। আপনি যেহেতু ওই মামলার আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করেছেন, আপনার কাছে কি মনে হয় আপনারা আসলে কোন প্রেক্ষাপটে এই আপিল করেছিলেন বা রিভিউ আবেদন করেছিলেন, বিষয়টা কি আসলো? আমরা যে রিভিউয়ের গ্রাউন্ড নিয়েছিলাম সেটাতে মূল কথা ছিল যে আমাদের দণ্ডবিধির 302 ধারায় দুটো সাজার কথা বলা আছে। কেউ যদি মার্ডার করে তাহলে তার ডেথ হবে অথবা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ হবে। মাঝখানে ইমপ্রিজনমেন্ট ফর রেস্ট অফ ন্যাচারাল লাইফ বা আমৃত্যু কারাদণ্ড নামে
কোনো সাজা আমাদের দণ্ডবিধিতে নেই, এখনো নেই। এখনো নেই। এই ধরনের কোনো সাজা আমাদের কোনো আইনে, প্রচলিত কোনো আইনে নেই। কিন্তু তাহলে সাজাটা কিভাবে আসলো? বাই ওয়ে অফ জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন। হুম। এই জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন দিয়ে মাই লর্ড দি দেন জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা 2017 সালের আপনার ফেব্রুয়ারি মাসে তিনি রায় দিলেন। তিনি একটি কথা বললেন যে যদি কোনো ব্যক্তিকে ডেথ থেকে কমিউট করে লাইফ সাজা দেওয়া হয় এবং আদালত এই কথা বলে দেন যে তিনি আমৃত্যু জেলে থাকবেন, তাহলে তিনি ফৌজদারি কার্যবিধি এবং জেল কোডের অধীনে কোনো সুযোগ সুবিধা পাবেন না। এবং তিনি এটাও বলে দিলেন যে যাবজ্জীবন সাজা আন্ডার সেকশন 57 অফ দি পেনাল কোড এর মিনিং হবে রেস্ট অফ ন্যাচারাল লাইফ, একজন মানুষের প্রাকৃতিক জীবন। তখন আমরা বললাম যে না, এটি হতে পারে না। সিআরপিসি 35A, পেনাল কোডের 53, পেনাল কোডের 55, পেনাল কোডের 57 এই ধারাগুলো যদি মিলিয়ে পড়া হয় তাহলে দেখা যাবে বাংলাদেশের লিগ্যাল স্কিমে যাবজ্জীবন সাজার একটি টার্ম আছে। সেই টার্মটা কি হবে? 30 বছর। সিনিয়র একটু আগে বললেন যে 30 বছরের কথাটা বিগত প্রায় 40 বছর থেকে আসছে। আমি একটু অ্যাড করে বলছি যে 1985 সালের অর্ডিন্যান্স নাম্বার 41 অফ 1985 এই আইনের মাধ্যমে 20 বছর থেকে বাড়িয়ে 30 বছর করা হয়। আপনি একটু আগে বলছিলেন যে 14 বছর শুনেছি আমরা, আসলে 14 বছর তো আইন ছিল না। কোথায় শুনবেন আপনি? হ্যাঁ, একটা ক্যালকুলেশন সেখানে আছে। যদি 20 বছর যখন ছিল আইনে 57-এ যখন 20 বছর ছিল তখন রেয়াত বাদ দিয়ে এটা 14 বছর হতো। তার মানে কেউ যদি 14 বছর কারাগারে একটানা থাকতেন তাহলেই তার 20 বছর শাস্তি ভোগ করা হয়েছে বলে ধরে নেওয়া হতো। তখন তিনি যাবজ্জীবন সাজা খেটেছেন বলে ধরে নেওয়া হতো। আর এটিকে 85 সালে বাড়িয়ে বলা হলো 30 বছর। তাহলে এই 30 বছর অর্থ হলো জেল কোডের রেমিশন নামে একটি চ্যাপ্টার আছে, রেয়াত। এই চ্যাপ্টারের নাম হলো 21 নম্বর চ্যাপ্টার। এই 21 নম্বর চ্যাপ্টারে রুল 750 থেকে রুল 781 পর্যন্ত একজন কয়েদি যিনি জেলে থাকবেন সাজার পরে তার কতগুলো বেনিফিটের কথা বলা আছে। তিনি যদি ভালো হন, তিনি যদি ভালো বিহেভ করেন, তিনি যদি আইন মেনে চলেন, তিনি যদি সশ্রম কারাদণ্ডের কাজটা ভালোভাবে সম্পন্ন করেন, তিনি যদি ধর্মীয় কর্মীয় কাজ করেন, তাহলে তার এই সাজা থেকে কতগুলো সময় আস্তে 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 বাদ চলে যায়। আপনারা শুনবেন একটি মুখরোচক কথা আছে যে জেলের বছর হয় 9 মাসে। হ্যাঁ, এটা আমি আপনাকে এই প্রশ্নটা করতাম এক্ষুনি। হ্যাঁ, জেলের বছর 9 মাস হয় কেমন করে? জেলের বছর 9 মাস হলো, এর অর্থ হলো এটা জেল কোডের চ্যাপ্টার 21-এ যে রেয়াত গুলো বলা আছে, এই রেয়াত গুলো কমতে কমতে একজন মানুষ 30 বছরের ভিতরে 7.5 বছর পর্যন্ত রেয়াত পেতে পারে, আচ্ছা, হাইয়েস্ট। ফলে 30 বছর থেকে যদি 7.5 বছর বাদ দেন তাহলে কি দাঁড়ালো? 22.5 বছর। হ্যাঁ, সেটাই 22.5 স্বাধীন মালিক বললেন। এই 22.5 বছর অর্থাৎ ইমান আলী, মাই লর্ড জাস্টিস ইমান আলীর একটি রায় আছে। তিনি সেখানে বলছেন যে ইফেক্টিভলি যাবজ্জীবন আমাদের দেশের অর্থ বোঝায় 22.5 বছর। কারণ রেয়াতের পরে 7.5 বছর এখান থেকে চলে যায়, থাকে হলো 22.5 বছর। যদি আমরা 30 বছরকে স্ট্যান্ডার্ড ধরি। হ্যাঁ, সিনহা সাহেব এসে এইটার একটা ব্যাখ্যা দিয়ে বললেন না, রেস্ট অফ ন্যাচারাল লাইফ হবে। যদি রেস্ট অফ ন্যাচারাল লাইফ হয় তাহলে কি দাঁড়ায়? বাদ দেওয়ার তো কোনো প্রশ্ন নাই। না, কারণ একজন মানুষ কবে মরবে আমরা তো জানি না। ভালো আচরণ করলেও যা, মন্দ আচরণ করলেও তা। কোনটা থেকে বাদ দিব আমরা? একজন মানুষের মৃত্যুর দায়িত্ব আমরা বলতে পারবো না। ফলে আমরা কত থেকে বাদ দিব? তখন আমরা আর্গু করলাম যে অবশ্যই এটি হতে পারে না, একটা টার্ম থাকতে হবে, একটা সময় থাকতে হবে। সময় যদি না থাকে তাহলে জেল কোর্টের বিধান প্রযোজ্য হবে না, সিআরপিসির বিধান প্রযোজ্য হবে না। তাহলে কি পারে কোন আদালত আইনের এই বিধানকে অপ্রযোজ্য করে দিতে? ইট ওয়াজ দি প্রিসাইজলি দ্য গ্রাউন্ড অফ রিভিউ। এবং আমরা এই আর্গুমেন্ট করার পরে আপিলেট ডিভিশন এই আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করেছে। এই জন্য আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন আমাদের সঙ্গে, তার কাছ থেকে একটু শুনতে চাই। ব্যারিস্টার আব্দুল আল মামুন। জি, আসলে এই যে যাবজ্জীবন মানে যে আমৃত্যু কারাদণ্ড বা এই ধরনের কারাবাসের যে বিধানটা রাখা হয়েছিল, এখানে কিন্তু আমাদের যে পেনাল কোড আছে দণ্ডবিধি তার 45-এ কিন্তু জীবন অর্থ বলা হয়েছে সমগ্র মনুষ্য জীবন, মানে সারা জীবনের কথাটা কিন্তু এখানে বলা হয়েছে জীবনের অর্থে দণ্ড দেওয়ার ক্ষেত্রে। আর আপনার 53-তে দণ্ডবিধি 53-তেই যে দণ্ডগুলোর বিধান বলা হয়েছে সেখানে আপনার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাবাস এইভাবে বিভিন্ন শ্রেণীর দণ্ডগুলো উল্লেখ করা হয়েছে। যেহেতু এখানে আবার যাবজ্জীবনের কথা বলা হলো, আর যাবজ্জীবন বলতে কি বোঝায় সেটাকে যেহেতু 45-এ বলে দেওয়া হলো, ফলে এই যাবজ্জীবনের ব্যাখ্যাটা করতে যে
আমাদের জুডিশিয়াল যে ইন্টারপ্রিটেশনের যে কথা বলা হচ্ছে সেখানে ওনারা এই বিষয়টাকে কনসিডার করেছিলেন, এবং সেই সাথে যে 55-তে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করার যে বিধানটা রাখা হলো, এবং তাহলে কত অংশের সাথে এটা হ্রাস করা হবে সেটা কিন্তু 57-তে এই পেনাল কোডেরই আপনার দণ্ড সমূহের যে ভগ্নাংশ সেটাকে কত বছর স্ট্যান্ডার্ড ধরা হবে, সেখানে কিন্তু 30 বছরের কথা বলা হলো। 30 বছরটা আসলে কিন্তু স্যারও বলেছেন এবং আমার সমালোচক বিজ্ঞ আইনজীবী শিশি মনীষ সাহেব বলেছেন যে 1985 সালের একটি কিন্তু অর্ডিন্যান্সের মাধ্যমে সরকার কর্তৃক জারিকৃত একটি আদেশের মাধ্যমে এটাকে 30 বছর করা হলো, 20 বছর থেকে বাড়িয়ে। তবে 14 বছর যেটা আপনি বলছিলেন সেটাও কিন্তু আইনে আছে, সেটা আছে সিআরপিসিতে, সেটা আপনার 35-এর কতে পাওয়া যায়, যে ম্যাজিস্ট্রেট যখন এই ধারাটা হচ্ছে আপনার যে যদি একাধিক মানে একটি মামলাতে একাধিক দণ্ড দেয়া হয়, কাউন্টিং এর বিষয় থাকে যখন, তখন আপনার ওই ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটাকে 14 বছর করে দেওয়া হয়েছে একটি দণ্ডের ক্ষেত্রে সর্বাধিক দেওয়ার ক্ষেত্রে। এটা কনজিকিউটিভলি হবে নাকি আপনার ওই যে কনকারেন্টলি হবে, একের পর একটা চলবে নাকি একসাথে এটা কাউন্ট করা হবে, এই ক্ষেত্রগুলোর জন্য কিন্তু তখন বলে দেওয়া হয়েছে, এবং সেখানে উচ্চ আদালতে প্রয়োজন হবে না, ওনারা সেটা প্রয়োগ করতে পারবেন। এখন এক্ষেত্রে জুডিশিয়ারির যে একটা ভিউ বর্তমানে যেটা আমাদের কাছে মনে হয়েছে, ওনারা কিন্তু 30 বছরটাকে স্ট্যান্ডার্ড করলেন সবগুলো ধারা পর্যালোচনা করে। কেন? কারণ আমাদের দেশে কিন্তু ইউরোপে বা আমেরিকার অনেক দেশে এখন মৃত্যুদণ্ডের বিধান নেই, কিন্তু আমাদের দেশে আছে। কারণ কি? যে আমাদের দেশে কিন্তু এখনো মানুষ অনেক বেশি অপরাধ প্রবণ। এত কঠোর কঠোর আইনের বিধান থাকার পরেও আমরা ধর্ষণের দেখেন যাবজ্জীবন কিন্তু কারাদণ্ড কম শাস্তি না, তারপরেও আমরা কিন্তু ধর্ষণকে প্রতিরোধ করতে পারছি না, কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছি না। বা আপনার অন্যান্য যে অপরাধের প্রতিদিন কিন্তু যে আমাদের স্ট্যাটিস্টিক্স গুলো যেটা আসছে আইন ও সালিশ কেন্দ্র বা ব্লাস্ট ওনারা যে রিপোর্ট গুলো ধারাবাহিক ভাবে করে যাচ্ছেন, তাতে কিন্তু এই ধর্ষণের শাস্তির মৃত্যুদণ্ড করার পরেও কিন্তু 3 গুণ বেড়ে গেছে দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যে শাস্তির আমি আইনে বাড়িয়েছি, এখন পর্যন্ত কার্যকর করা আমরা শুরু করি নাই, হয়তো আমরা একটা বেটার রেজাল্ট পেতে পারি। কারণ এসিডের সময় আমরা দেখেছি যখন মৃত্যুদণ্ড আমরা কার্যকর শুরু করলাম তখন কিন্তু এই আর কি এই ধরনের এসিডের মতো একটি জঘন্য অপরাধ সেটি কিন্তু আপনার অনেক কমে এসছে, এখন কিন্তু অনেক নিয়ন্ত্রণের মধ্যে আছে, একটা পাবলিক পারসেপশন বা সামাজিক সচেতনতা বোধ কিন্তু সৃষ্টি হয়েছে। আর একটা জিনিস আর কি যে এই ট্রাইব্যুনালের কিন্তু একটু রাখা হলো এখানে যে আজীবন কারাবাসের একদম যে বন্ধ করে দেয়। আমি আজকে একটা মামলা ফেস করেছি, সেটি কিন্তু এই যে আপনার আজীবন কারাবাস উল্লেখ করা আছে সেখানে, যাবজ্জীবন মানে তার মানে আজকের এই আর কি সিদ্ধান্ত রিভিউ পিটিশনের সিদ্ধান্ত আসার আগে কিন্তু নিম্ন আদালত এটিকে কনসিডার করেছে একটা মার্ডার কেসের ক্ষেত্রে। এটি আপনার আদালত ট্রাইব্যুনাল বা 73 সালের আইন দ্বারা প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওনারা কিন্তু এটি ব্যবহার করতে পারবেন বা এই ধরনের শাস্তি ওনারা দিতে পারবেন। কারণ হচ্ছে এই অপরাধের গ্র্যাভিটি অফ দি অফেন্স সেটাকে কিন্তু বিবেচনা করেই ওনারা এই বিষয়টি কিন্তু আবার ওপেনও রেখে দিলেন। আর এক ক্ষেত্রে যুদ্ধ অপরাধের মতো নৃশংস হত্যাকাণ্ড বা এ ধরনের আরো যেগুলো আলোচিত মামলা বা গ্র্যাভিটি অফ দ্য জঘন্য অপরাধ সেগুলোর যেন মানুষ ভয়ভীতির মধ্যে থাকে, এই জন্য কিন্তু এই 30 বছরের ঊর্ধ্বে আজীবন কারাবাসের বিধানটা কিন্তু রেখে দেওয়া হলো। তবে এখানে দুটি বিষয়, যে যারা আর কি বেশি বয়স্ক হয়ে যাবেন আজীবন কারাবাস, তখন কিন্তু ওনাদের স্বাভাবিক জীবনযাত্রা থাকবে না, সেক্ষেত্রে কারা কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন এই আদালতের নির্দেশনা অনুযায়ী। কারণ হচ্ছে এমনি মানুষ স্বাভাবিক জীবন যাপনে যখন বার্ধক্যে যান তখন কিন্তু ওনার বিভিন্ন ধরনের চিকিৎসা বা অন্যদের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের কারাগার কি ওই ধরনের উপযোগিতা আছে যেখানে মানুষ আর কি এই ধরনের সহায়তা পেতে পারে? বাস্তবতা হচ্ছে নেই, প্রয়োজন হবে। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে এই যে সেন্টেন্সিং এর যে বিষয়গুলো এটা নিয়ে কিন্তু সরকার অত্যন্ত সচেতন, এবং তারা একটি নতুন আইনও করতে যাচ্ছে যে কোন অপরাধের ক্ষেত্রে কি ধরনের কত মেয়াদের শাস্তি হতে পারে, তারা বিষয়টিকে বিবেচনা নিয়ে আসছে এই চিন্তা ভাবনা থেকে যে বর্তমান সরকার বিশ্বাস করে যে মানুষকে অপরাধ যখন কেউ করবে তাকে শাস্তি দেওয়ার চেয়ে সংশোধন করে সমাজে ফিরিয়ে এনে প্রোডাক্টিভ কোনো কাজে তাকে দিয়ে যদি সমাজে ভালো কিছু করা যায়, একজন অপরাধীকে স্বাভাবিক জীবন দিয়ে যদি তার কাছ থেকে এই দেশ জাতি কিছু পেতে পারে, এই ধরনের একটি চিন্তা ভাবনা করে একটি সেন্টেন্স অ্যামেন্ডিং অ্যাক্ট এই ধরনের একটা আইন সরকার করতে যাচ্ছে আমার জানা মতে। যদি এই বিষয়গুলো কনসিডার করা হয়, কারণ স্যার আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন, ইউরোপে কিন্তু একটা বিষয় বা আমেরিকাতে আছে আপনার কমিউনিটি ওয়ার্ক। আপনি ধরেন কোন একটা বিষয়ের কেউ শাস্তি পেল, তাকে কিন্তু এই কারাগারে অন্তরীণ রাখার প্রয়োজন নেই, তাকে তার পরিবারের সাথে থেকে
তার নিজস্ব জীবনযাপনের মধ্যে রেখে তাকে শাস্তি দেওয়া হলো যে আপনি সপ্তাহে 30 ঘন্টা কাজ করবেন। সেই হ্যাঁ, কাজটা কি হবে, তাকে কোনো এতে হাসপাতালে একদিকে নার্সিং এর কাজ রাষ্ট্র, জি করতে জি হবে। জি, হ্যাঁ, একদিকে রাষ্ট্র যেরকম তার দ্বারা একটা সার্ভিস অর্জন করছে, আর একদিকে সে তার ফ্যামিলির সাথে থেকে ফ্যামিলিকে সময় দিতে পারছে, সংশোধন হওয়ার সুযোগ পাচ্ছে। উপরন্তু ওই ব্যক্তি, তাকে যদি আমি জেলখানায় রাখি, তাকে কিন্তু রাষ্ট্রীয় খরচেই কিন্তু তাকে হ্যাঁ, একদিকে যেরকম রাষ্ট্রের একটা বিরাট অঙ্কের কিন্তু অর্থ এখানে ব্যয় হয়, অন্যদিকে সে অন্যান্য দাগী আসামির সাথে তার সংশ্লিষ্টতা সংস্রবের কারণে সে আরো অন্যান্য কিন্তু অপরাধ প্রবণ হওয়া বা এই জিনিসগুলো শিখেও যায়, অনেকটা প্রশিক্ষণের মতো হয়ে যায়। বিভিন্ন বিষয় বিবেচনা করে আমাদের এখন সময় এসেছে শুধু আইনের কঠোর দিকটা না, ভালো দিকটা বা একটু নমনীয় ভাবেও যদি মানুষকে সংশোধন, শুধু শাস্তি দিয়ে কিন্তু অপরাধ দমন জি জি করার জি, এই চিন্তা ভাবনাটা হ্যাঁ, ঠিক হবে না। তবে নিঃসন্দেহে একটি আমি এখানে বলতে চাই, বেঞ্জামিন ডিসরায়েলি ব্রিটেন 2 বার প্রধানমন্ত্রী নিয়ে একটা কথা বলেছেন, অ্যাকশন মে নট অলওয়েজ ব্রিং হ্যাপিনেস বাট দেয়ার ইজ নো হ্যাপিনেস উইদাউট অ্যাকশন। অ্যাকশনেও হ্যাঁ, যেতে হবে। ফলে একটা সমন্বয় করেই আমাদের মনে হয় এই বিষয়গুলো উচ্চ আদালত যেটা নিয়েছেন, বিবেচনা করেছেন, এবং যেহেতু সরকার 20 বছর থেকে 30 বছরও করেছেন একবার, হয়তোবা সরকার ভবিষ্যতে আপনার ইন্টেনশন অফ দি ল মেকার্স তারা বিষয়গুলো বিবেচনা করবেন এবং তখন তো সেটা আইন হিসাবেই জি। প্রযোজ্য হবে। আবারও আমরা স্বাধীন মালিকের কাছে আসতে চাই। যেই কথা শিশির মনির বলছিলেন সেই সূত্র ধরে যদি আসি যে 30 বছর 20 বছর থেকে বাড়িয়ে 30 বছর হলো, আবার একটা জায়গায় রয়ে গেল যে কোনো আদালত বা ট্রাইব্যুনাল যদি আমৃত্যু বলে দেয় যে সাজা আমৃত্যু হবে, সেক্ষেত্রে তাকে সাধারণ মৃত্যু না হওয়া পর্যন্ত কারাগারে বাস করতে হবে। এবং এটি নিয়ে আমরা শুনেছি যে মাহবুবুদ্দিন সাহেব বলেছেন যে তাহলে তো কারাগারে ওল্ড হোম খুলতে হবে। পৃথিবীর কোন কোন দেশে আমরা শুনি যে কোন কোন মামলায় কারো 50 বছর, 60 বছর, 100 বছরেরও দণ্ড দেওয়া হয়। সেই বাস্তবতা আর বাংলাদেশের বাস্তবতার তফাৎ কি? কেন বাংলাদেশে এরকম হয় না? এটা কথা বলি, সবাই আমার সাথে দ্বিমত করবে, কিন্তু আমি জেনে শুনেই বলছি। বাংলাদেশে অপরাধ খুব কম হয়। আপনারা সব হৈ কি হৈ করে বলেন? উঠবেন, কি? হৈ হৈ করে উঠবেন, আমি সারাদিন ধরে আপনাকে স্ট্যাটিস্টিক্স দিতে পারবো। আমরা ওই বাইরের দেশে, আমি এটা খুব সিম্পল একটা প্রশ্ন করি, ঢাকা শহরে লাস্ট ব্যাংক ডাকাতি কখন হয়েছিল? মাথা মেমোরিতে চুপ নাই। করে হ্যাঁ, বলতে হবে সাভারে একটা বছর খানেক আগে হয়েছিল, তাই তো? হ্যাঁ। ঢাকা শহরে গত 10 বছরে ব্যাংক ডাকাতি কয়টা হয়েছে? 3-4টার বেশি মনে করা যাবে না, তাই তাও তো? ঠিক ডাকাতি না, মানে এটা আচ্ছা, কারসাজি যাই হোক, করে। আমি হ্যাঁ, বলছি, হ্যাঁ, দুনিয়াতে 1.5 কোটি লোকের শহর, এখানে ঢাকা শহরে যাই না, মানে 2-3 হাজার ব্যাংকের ব্রাঞ্চ আছে তো। হ্যাঁ, আর 1.5 বেশিও কোটি হতে পারে। লোকের শহর বার করে দেন যেখানে শত শত ব্যাংকের ব্রাঞ্চ আছে, আর বছরে অন্তত 200-300 ব্যাংকে ডাকাতি হয় না, দুনিয়াতে এরকম কোনো শহর নাই। ধর্ষণের যে ফিগারগুলি বলা হচ্ছে, এটা দুনিয়ার অন্যান্য দেশে ধর্ষণের সংখ্যা সম্পর্কে ধারণা থাকলে এটা তো কিছুই না। আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রীর মতো কথা বলছেন। না, না, না। কিন্তু সত্যি বাংলাদেশে গত 10 বছরে আমি দেখেছি, গত 10 বছরে হত্যা হয় বছরে সারা দেশে 4,000, কম বেশি কোনো বছর 3800, কোনো বছর 4100। সারা, আপনি চিন্তা করে দেখেন, 4,000। নিউ ইয়র্কে 1990 দশকের শেষের দিকে নিউ ইয়র্ক শহরের লোক সংখ্যা 80 লক্ষ, 10,000-এর বেশি হত্যাকাণ্ড। এখন কমেছে, এখন 1,500-এর মতো চলে আসছে। 1.5 কোটি। এটা আমাদের একটা, আপনি যেটা বলছেন, আপনি আমাদের দেশে ওই ধরনের যে সিরিয়াল কিলার কনসেপ্ট আমরা অনেক সিনেমা দেখি, অনেক দেশে পড়েছি। বাংলাদেশে তো এখনো প্রদীপের মতো যারা সরকারি ছত্রছায়ায় বা বাহিনীর ছত্রছায়ায়, ওইটা বাদ দিয়ে আমাদের সিরিয়াল কিলার নাই। ওই জন্য আপনার প্রশ্ন যে আমাদের যে 50-60 বছর বা 80 বছরের শাস্তি দেওয়ার প্রয়োজন হয় না, ওই ধরনের বিভৎস অপরাধী আমাদের খুব কম আছে। হ্যাঁ, আমাদের যেটা আছে ওই অর্থনৈতিক অপরাধ। না, সেগুলো তো অপরাধ মানে, সামাজিক অপরাধ, মানে সামাজিক হ্যাঁ, মানে ওই অপরাধ যে ভিন্ন। দুর্নীতি, হ্যাঁ, হ্যাঁ, মানে ক্ষমতার অপব্যবহার, এইগুলি আমাদের আছে। কিন্তু আইনের চোখে এইগুলির মাধ্যমে ধরেন একটা সিরিয়াল কিলার থেকে বা সিরিয়াল ধর্ষকের থেকে এগুলি কম, মানে কম সমাজের জন্য ধরে নেওয়া হয় যে কম ক্ষতিকারক। আরেকটা হলো কি, আমাদের দুনিয়াতে সবাই, ভারতবর্ষে যখন হাইকোর্টের মামলা শেষ হয়ে আপিল হলো, দুনিয়ার সব দেশেই লোকজনে কিন্তু এর আলোচনা সমালোচনা করে, কিন্তু আমাদের একটা আরে বাপরে বাপ, রায় দিয়ে দিচ্ছে, আমরা কিছু বলতে পারবো না। এটা খুব ভ্রান্ত ধারণা। তো এই ধারণাটা ভাঙার জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই যে 2017 যেটা আমৃত্যু যেই ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল, এটা খুবই ভুল ব্যাখ্যা ছিল।
অনেক কারণে ভুল ব্যাখ্যা ছিল। শাস্তির উদ্দেশ্য কি? আগে ছিল প্রতিহিংসা। সব আইন ব্যবস্থায় শাস্তি, আমি আপনার দাঁত ভেঙে ফেললাম, আপনি আমার দাঁত ভেঙে ফেলবেন, শাস্তি। আমি আপনার হাত কেটে ফেললাম, আপনি আমার হাত কেটে ফেলবেন, মানে ওই যে আই ফর অ্যান আই, টুথ ফর এ টুথ। তারপরে গত 200 বছরে যেটা হয়েছে, শাস্তি হ্যাঁ কিছুটা ওকে তার খেসারত দিতে হবে, কিন্তু সংস্কার করতে হবে। সংস্কারটাই হলো মেইন। তো এখন এই তাকে ভালো হওয়ার, সে খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু মানুষ এটা 22 বছর জীবনে একটা সাংঘাতিক খারাপ কাজ করে ফেললো, তারপরে কি তার আরো 50 বছর তাকে সংশোধনের তো সুযোগ দিতে হবে, সংস্কারের সুযোগ দিতে হবে। ওই জন্য ধর মৃত্যুদণ্ড দিলে একটা লোকের আর সংশোধনের সংস্কারের সুযোগ থাকে না। এই জন্য আজকে বিশ্বের 200টা দেশের মধ্যে, আমি বড় দাগে বলছি, 140টা দেশে মৃত্যুদণ্ড নাই। গত 2-3 বছরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড যে 5টা দেশে কার্যকর করা হয়েছে, বাংলাদেশ এখন সেই 5টা দেশের মধ্যে একজন। এই 5টা দেশ কি কি? চীন, ইরান, সৌদি আরব, পাকিস্তান, বাংলাদেশ। এই 5টা দেশে, আর বললাম 140টা দেশে নাই। এইসব যে কঠিন শাস্তি, আমাদের একটা, ওইটাও একটা বলে আরেকটা ভ্রান্ত ধারণা দুনিয়াতে গত 300 বছরে দেখানো হয়েছে যে শাস্তির কঠোরতার সাথে অপরাধের সংখ্যার সম্পর্ক নাই। অথবা এটা আমাদের ভুল ধারণা যে যদি সে ওই যে মানে গ্যাং রেপ, গণধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আমাদের আইনে তো 20 বছর ধরে। আপনি সংস্কার সংশোধনের দিক থেকে একটা লোককে যদি মৃত্যু পর্যন্ত জেলে থাকে, তাহলে তো আপনি প্রতিহিংসার শাস্তিতে ফিরে গেলেন। শাস্তি মানে প্রতিহিংসা। এইটা গত 200 বছর ধরে দুনিয়ার সব দেশে আইন এটাকে 2-1টা দেশ ছাড়া বাদ দিয়ে দিচ্ছে। তো আমরা 200 বছর পিছনের দিকে কেন ফিরে যাব? আমার হিসাবে ওই দৃষ্টিতে। আচ্ছা, এখানে আমার তাহলে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কেন আমাদের আইন প্রণেতারা বা আইন নিয়ে আপনারা যারা কাজ করেন, আপনারা কেন এরকম একটা উদ্যোগ ভাবছেন না যে বাংলাদেশেও মৃত্যুদণ্ড রহিত করে, হয়তো হতে পারে আরো অনেক লম্বা কারাদণ্ডের বিধান থাকতে পারে, কারণ প্রাণদণ্ড নিয়ে তো যে যুক্তির কথা আপনি বললেন, এটা তো প্রতিহিংসাই এক ধরনের, যে আগে খুনের বদলে খুন, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। তো এখন কেউ একজন খুন করেছে বলে তাকেও খুন করে ফেলতে হবে, তাহলে তো সেটা বিচার হলো না, সেটা প্রতিশোধ হলো। আমাদের এই আলোচনাটাই হয় না, যেটা বললাম দুনিয়াতে নেপালের মতো দেশে 1994 সালের সংবিধানে বলে দিচ্ছে যে নেপালে মৃত্যুদণ্ড থাকবে না। আমরা এখনো শ্রীলঙ্কায় আছে, কিন্তু শ্রীলঙ্কায় আমার জানা মতে গত 40 বছরের মৃত্যুদণ্ড হয় নাই। আমি দূরে যাচ্ছিলাম, আমাদের আশেপাশে। আমাদের এই আলোচনাটাই শুরু হয় নাই, যেই কারণে হোক ধর্ষণের পথে আগে যেটা 4-5 বছর আগেও এটা মানববন্ধন করা হতো, স্লোগান দেওয়া হতো বিচার চাই, এখন স্লোগান দেওয়া হয় ফাঁসি চাই। আমাদের সার্বিক এটা অনেক গণতন্ত্রের অভাব, আমাদের অসহিষ্ণুতা, এগুলি সব। এখন আমার মনে হয় যে মৃত্যুদণ্ড তুলে দেওয়ার কথা বললে আমার কপালে দুঃখ আছে। আচ্ছা, আমি আবারও একটু ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদের বাসার ওনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে রায়টি দেওয়া হলো, যেখানে বলা হলো যে যাবজ্জীবন মানে 30 বছর, কিন্তু কোনো আদালত যদি আমৃত্যু বলে উল্লেখ করে দেন স্পেসিফিক্যালি, সেক্ষেত্রে তার স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাবাস করতে হবে সেই অপরাধীকে। বা এখন আমরা যে সাভারের যে আনোয়ার মৃধার হত্যা মামলার কারণে তো এই রায়টি পেলাম, সেটির আপিল বা রিভিউতে এসে। এখন ওইরকম কোনো একজন আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি যদি রিভিউ আবেদন করেন, এবং সেক্ষেত্রে কি এই আদেশ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে? যে আমি তো সংশোধনের কোনো সুযোগ পাচ্ছি না, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কেন আজীবন কবর, মানে একদম সাধারণ মৃত্যু পর্যন্ত থাকতে হবে? আমি যদি ভালো আচরণ করি কারাগারে, আমার সংশোধন হওয়ার বা ছুটি বা কি বলে এটিকে, মানে রেয়াত পাওয়ার সুযোগটা কোথায়? জি, দেখেন, আমাদের আর্টিকেল 31 অনুযায়ী আইনের আশ্রয় লাভের অধিকার সবাই রয়েছে। এখানে কিন্তু 5টি বিষয়কে ফাইন্ডিংস দেওয়া হয়েছে। মানুষের জীবন, সম্পত্তি, সম্পদ, এই বিষয়গুলোর জন্য মানুষ যে কোনো মুহূর্তে আদালতে বা আইনের আশ্রয় লাভের অধিকারী ওনারা হবেন। এখন আপনি যেটা বলছেন, ইতিমধ্যেই এই মামলাতে শিশির মনি সাহেব, উনি বেশি ভালো বলতে পারবেন, যে আমাদের যে সিনিয়র ছিলেন, যে খন্দকার মাহবুব হোসেন সাহেব, স্যার কিন্তু একটা কথা বলেছেন, আমরা সেকেন্ড রিভিউ করতে পারি, যে আমরা এটা সঠিক এখনো মনে করছি না বা পর্যাপ্ত হচ্ছে না বা আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় নাই। ফলে সেকেন্ড রিভিউ বা অন্য কোনো আসামি যদি তাকে এই আমৃত্যু কারাদণ্ড বা কারাবাসের কোনো আদেশ দেয়া হয়, অবশ্যই ওনারা মহামান্য অ্যাপিলেট ডিভিশনে ওনারা আপিল করবেন, সেই আপিলের সন্তুষ্ট রিভিউ করবেন, এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশনের নিজস্ব ক্ষমতা এটা,
তারা নিজস্ব যে জাজমেন্ট, ওনারা যে আদেশটি দিয়েছেন এখন যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস বা 30 বছরের কারাবাস, ওনারা অবশ্যই চাইলে সেটা পরিবর্তন করতে পারেন, এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার। আর আমি ইতিমধ্যে বলেছি, যদি পার্লামেন্ট কোনো ধরনের আর কি পরিবর্তিত অবস্থায় যদি এই মেয়াদ কমিয়ে বা বর্ধিত করে যে আইনই পাশ করবে, সেটাই কিন্তু পরবর্তীতে আইন হবে। বিচারিক সমস্ত আদালত, নিম্ন আদালত, উচ্চ আদালত সেটি কিন্তু মানতে বাধ্য। তো এখানে আমাদের আর কি একটু অপেক্ষা করতে হবে, দেখি আমাদের জুডিশিয়ারি কিন্তু আগের চেয়ে অনেক দূর এগিয়ে গেছে, নতুন নতুন জাজমেন্ট আসছে, প্রেসিডেন্ট আসছে, এবং আমাদের বিচার বিভাগ অনেক সমৃদ্ধ করেছে। এবং তার সাথে কিন্তু আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকার, তারা কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের স্পেশাল ল ওনারা প্রণয়ন করেছেন বা এগুলোর অ্যামেন্ডমেন্ট করছেন, যেরকম এই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। ফলে আমাদেরকে একটু অপেক্ষা করতেই হবে। আর আমাদের কিন্তু আইন এবং শাস্তির বিকল্প নেই, যদিও শাস্তি একমাত্র মানুষকে অপরাধ থেকে আর কি দূরে রাখতে পারে না, তারপরে এটি কারণ দেখেন, মহান আল্লাহ যখন মানব জাতির সৃষ্টি করেন, তখন আদম হাওয়াকে উনি বলেছিলেন তোমরা গন্ধক ফল খাবে না। উনি কিন্তু চাইলে বলতে পারতেন যে যখন ফল খেতে গেল হাত বন্ধ হয়ে গেল, ফল অদৃশ্য হয়ে গেল, উনি সেটা করেন নাই। মানুষকে ফ্রিডম অফ চয়েস, তার স্বাধীনতা উনি নিশ্চিত করেছিলেন, এবং ফল খেয়েছেন উনি শাস্তি স্বরূপ। ওই যে নিষেধ করাটা ছিল আইন ভঙ্গ করেছেন, তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এটা ছিল শাস্তি। কারণ মহান আল্লাহর সৃষ্টি থেকেই কিন্তু আইন এবং তার প্রয়োগ, এই শাস্তির বিধানটা কিন্তু করে রেখেছেন। আর আমাদের সূরা বাকারেও কিন্তু বলা আছে, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, বা পায়ের বদলে, এরকম কিন্তু আমাদের কোরআনেও বলা আছে। শাস্তির কোনো বিকল্প নেই। শাস্তিটাকে আপনি যে ধর্মে যাবেন, সেখানে পাপ এবং শাস্তি পারস্পরিক ভাবেই বিধান রাখা হয়েছে। আর যেটা আমরা এখন বলে থাকি সভ্য সমাজে, যে হিটলার যেরকম বলেছিল আই ফর এন আই, আর মহাত্মা গান্ধী প্রতিবাদ করে বলেছিলেন আই ফর এন আই মেক্স দি হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড, মানে চোখের বদলে চোখ কিন্তু পৃথিবীকে অন্ধ করে দিবে। ফলে অবশ্যই আমরা দুই চোখেই দেখতে চাই, মানে মানুষ যেন এই যে পাপ থেকেই বা এ ধরনের আর কি অপকর্ম বা অপরাধে যেন আর কি তারা জড়িয়ে না পারেন। আমাদেরকে সমাজ ব্যবস্থা কিন্তু সেটাই, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমাদের সেদিকে কিন্তু মনোযোগী বেশি হতে হবে। আর তারপরে যদি এই অপরাধগুলো থেকে থাকে, এবং সেই অপরাধের শাস্তি তো বিধান করতে হবে, রাষ্ট্রীয় ব্যবস্থা, সংবিধান, দেশের প্রচলিত আইন এবং আদালত, তাদেরকে তো সেই মানে ফাংশনে থাকতে হবে, কাজ করতে হবে। মানুষকে নিয়ন্ত্রণের জন্যই তো আইন, এবং সেই শাস্তিটা যেন সংশোধনমূলক হয়। যেরকম আজীবন একটা ভুল করলাম, স্যার যেটা খুব সুন্দর বলেছেন, আমি সারা জীবন সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাকে মানে অন্ধকার কারাগারে কাটাতে হবে, এটি তো মানে একটি সভ্য সমাজের সর্বশেষ সিদ্ধান্ত হতে পারে না। ফলে আমাদের একটু অপেক্ষাই করতে হবে। শিশির মনির, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই যে আজীবন কারাদণ্ডের বিধান দেওয়া হলো একটা মানুষকে সারা জীবন, আপনি একটু আগে বলছিলেন যে সারা জীবন তাকে সে তো ভালো কাজ করলে তার শাস্তি কমবে, এটাই হওয়ার কথা, কিন্তু যাদেরকে আমৃত্যু কারাদণ্ডের রায় দেওয়া হলো তারা কেন এই সুবিধা থেকে বঞ্চিত হবে? তাদের কি এই এই ন্যায় বিচার পাবার অধিকার থাকবে না? আমি আগেই বলেছিলাম আপনাকে যে আমাদের যে ক্রিমিনাল জাস্টিস স্কিম আছে, জুরিসপ্রুডেন্সিয়াল স্কিম আছে, এই স্কিমের মধ্যে আমৃত্যু কারাবাসের কোনো সাজার কথা বলা নেই। এখন প্রশ্ন হলো, এই যে জুডিশিয়াল ইন্টারপ্রিটেশনের মাধ্যমে ডেথ সেন্টেন্স এবং লাইফ ইমপ্রিজনমেন্টের 30 বছর, এর মাঝখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট হলো, এটার নাম হলো আমৃত্যু কারাবাস। তো আমৃত্যু কারাবাসের ফলে দেখুন, আমি একটু স্যারের কথা ধরেই বলছি, 35 এতে বলা আছে 1991 সালের অ্যাক্ট 16 এর মলে 35 এ অফ দ্য সিআরপিসি সংশোধন হয়। সেখানে বলা ছিল যে ডেথ সেন্টেন্স এবং লাইফ সেন্টেন্স বাদে বাকি সকল সেন্টেন্সের জন্য একজন ব্যক্তি ট্রায়াল পিরিয়ডে যে সময়টা জেলে থাকেন এটা বাদ যাবে। 2003-এ এসে বলা হলো যে ডেথ সেন্টেন্স ছাড়া অন্য সকল সেন্টেন্সের ক্ষেত্রে এটা বাদ যাবে, ইনক্লুডিং লাইফ সেন্টেন্স। এখন যাকে আমৃত্যু কারাবাস দেয়া হলো তার কোথা থেকে বাদ যাবে? তাহলে এখন যে আমাকে আপিলের ডিভিশন বলছেন যে আমৃত্যু কারাবাস যদি কাউকে দেয়া হয়, তাহলে সিআরপিসির 35-এর এ ধারা তার জন্য প্রযোজ্য হবে না, অর্থাৎ তিনি ডিডাকশন পাবেন না। এখন একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, আমি এখানে বিজ্ঞ দুইজন আইনজীবী আছেন, আমি খুব সাহসের সঙ্গে প্রশ্নটা রেজ করছি। আপিলের ডিভিশন সিআরপিসির কোন ধারাকে কি নিউগেটরি করতে পারে? বাংলাদেশের কোন কোর্ট পার্লামেন্ট কর্তৃক পাশ করা কোন আইনের বেনিফিট কি কারো কাছ থেকে কেড়ে নিতে পারে? এইটা যদি কেড়ে নিতে না পারে, তাহলে যে ইন্টারপ্রিটেশনটা আমৃত্যু কারাবাস হলো, এই আমৃত্যু কারাবাসের ফলে এই যে অধিকারটুকু দেয়া হলো একজন ব্যক্তিকে 35-এর এ ধারায়, যে তিনি এই অংশটুকু বাদ যাবে, এই অধিকারটাকে কেড়ে নেওয়া হলো না? কারণ আমার সাজাটা তো লাইফ, আমি তো বেঁচে আছি, আমি তো মরিনি, আমাকে তো মারা হয়নি।
এবং দেখুন আপনি একটু আগে বলেছিলেন যে রিভিউয়ের কথা, সেকেন্ড রিভিউ আমরা করতে চাই। আমরা এটা বলেছি গ্রাউন্ড, যে সেকেন্ড রিভিউ কেন করতে চাই। সেকেন্ড রিভিউর গ্রাউন্ড তো এটাই হবে, যেখানে আইন বলছে 35-এর এ দ্বারায় লাইফ সাজা যা হবে, যারই হোক না কেন সে রেয়াতটুকু পাবে। এখন যদি একটা কোর্ট এসে ইন্টারপ্রিটেশন দেওয়া বলে যে নো, পাবে না, তাহলে কোয়েশ্চেনটা কি দাঁড়ালো? পার্লামেন্টে যে আইন পাস করা হলো, এটা কি কোনো আদালত নিগেটিভ করে দিতে পারবে? না করে দিতে পারে? তাহলে কি সেপারেশন অফ পাওয়ার, এই যে রাষ্ট্রের 3টা বিভাগ, এই 3টা বিভাগের মধ্যে কি একটা কনফ্লিক্ট ক্রিয়েট হবে না? এই রায় যখন দেওয়া হলো তখন তো আপনারা আদালতে কথা বলেছেন, 4জন অ্যামিকাস কিউরি কথা বলেছেন, সবকিছু মিলিয়েই তো দেওয়া হলো। তাহলে কেন এই কথাটা মহামান্য হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনের বিবেচনার মধ্যে আসলো না? মহামান্য আপিলেট ডিভিশনের বিবেচনায় যে আগের যে আতাউর মিদার রায়টা, আতাউর মিদার রায় কি বলেছিলেন? আতাউর মিদার রায় তার কিন্তু মৃত্যুদণ্ড ছিল, মৃত্যুদণ্ড হয়েছিল। হ্যাঁ, মৃত্যুদণ্ড হয়েছিল আপনার মানিকগঞ্জের একটি আদালত। জি। এটার বিরুদ্ধে হাইকোর্টে আমরা আপিল করলাম, হাইকোর্টও মৃত্যুদণ্ড বহাল রাখলেন। দেন আপিলের ডিভিশনে আমরা গেলাম, আপিল করলাম। এই আপিলের রায় এসে বললেন যে তার মৃত্যুদণ্ডটা কমিয়ে আমরা আমৃত্যু কারাদণ্ড দিচ্ছি, তবে তাকে সে কোনো রেমিশন পাবে না, তার সাজা থেকে কোনো কিছু বাদ যাবে না, কারণ আমৃত্যু থেকে তো বাদ যাওয়ার কিছু নেই। আমরা তখন বললাম যে পৃথিবীতে আমৃত্যু কারাবাস 40 বছর, 50 বছর, 60 বছর, 90 বছরের সাজাও আমরা দেখেছি, আপনিও দেখেছেন। সেগুলো কোন ক্ষেত্রে হয়েছে? সেগুলো হয়েছে যে একটা সিরিয়াল কিলার, যে মানুষটাকে সমাজে আসার জন্য আসতে যদি দেয়া হয় তাহলে সমাজের প্রতি থ্রেট, সোসাইটির প্রতি থ্রেট। সোসাইটি সিদ্ধান্ত নিয়েছে, সিস্টেম সিদ্ধান্ত নিয়েছে যে তাকে সোসাইটিতে পাঠানো যাবে না, বিকজ হি উইল বি কন্টামিনেটিং। সে সোসাইটিকে কন্টামিনেট করবে, যদিও সে সোসাইটির একজন লোক, বাট তার ক্রাইম করার যে নেচার এন্ড দ্য ক্যারেক্টার এন্ড দ্য ডায়াবলিজম, সেটা এতই প্রখর যে তাকে যদি সোসাইটিতে আসতে যাওয়া হয়, দ্য আদার ইনোসেন্ট পিপল উইল বি কন্টামিনেটেড। সেই জন্য সোসাইটি সিদ্ধান্ত নিয়ে তাকে আটকিয়ে রাখে। এইটা একটা জুরিসপ্রুডেন্স আছে, দুনিয়ার সব জায়গায় আছে। তাহলে আমাদের আতাউর মিদা কি করেছে? আতাউর মিদা করেছে গুলি করে, কিছু মানুষ বসেছিল রাস্তার পাশে, তারা এখানে গিয়েছেন, পূর্ব শত্রুতা ছিল, একটি গুলি করেছে, গুলি করলে একজন মানুষ মারা গেছে। আতাউর মিদার জীবনে অতীতে আর কোনো ক্রাইমের রেকর্ড নেই। আতাউর মিদার জীবনের ফ্যামিলির মধ্যে কেউ কোনোদিন কনভিক্টেড হয়েছে এই মর্মে কোনো ইতিহাস নেই। আতাউর মিদার জীবনে কোনোদিন কোনো এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত ছিল এই মর্মে কোনো রেকর্ড নাই। তাহলে তাকে কেন আমৃত্যু কারাগারে রাখতে হবে? তাকে কেন সোসাইটিতে আসতে বাধা দিতে হবে? তাকে কেন রিফর্ম করতে সুযোগ দেওয়া হবে না? এই আর্গুমেন্ট আমরা করেছিলাম সেখানে। কিন্তু আমি মনে করি আপিলেট ডিভিশনের আগের যে রায়টি ছিলেন, বিচারপতি এস কে সিনহা যেটি দিয়েছিলেন, এটি তিনি ভারতীয় সুপ্রিম কোর্টের একটি রায়কে অনুকরণ করতে গিয়ে তিনি আরেকটা রায়ের রেফারেন্স দিয়ে, এই কেসটার কথা নিশ্চয়ই সিনিয়র জানেন, শিহরণ মামলা, এই শিহরণ মামলা রেফারেন্স দিয়ে তিনি এটা এখানে এস্টাবলিশ করে দিয়েছেন। আমি আপনাকে প্রসঙ্গত বলতে চাই, ভারতে যে রেপের ঘটনাটা ঘটলো এবং রেপের পরে নির্ভয়া কেস বলে, এই নির্ভয়া কেসের সর্বশেষ দেখবেন যে এক্সিকিউশন করা হয়েছে। তারপরে এই সারা ভারত জুড়ে একটি আন্দোলন হলো রেপের বিরুদ্ধে, রেপ এবং মার্ডার। সেখানে ভারতীয় পার্লামেন্ট রেপের যে সাজাটুকু আছে এটা চেঞ্জ করে আইনে একটি পরিবর্তন আনলেন। আইনে পরিবর্তন নিয়ে এসে বললেন যে রেপ এন্ড মার্ডার এটা যদি অপরাধ হয়, গ্যাং রেপ যদি হয়, তাহলে তাদেরকে ফাঁসি না দিলেও আমৃত্যু কারাগারে থাকতে হবে। তারা পেনাল কোডের সংশোধন আনলেন। আমরা তো পেনাল কোডের সংশোধন আনিনি, আমরা তো আমাদের আইনের মধ্যে কোনো সংশোধন না এনে এই যে ইন্টারপ্রিটেশন দিলাম, এই ইন্টারপ্রিটেশনের ফলে আপনি একটা ডিসক্রিমিনেশন হওয়ার সম্ভাবনা আছে। তো কাকে দেয়া হবে আমৃত্যু আর কাকে দেওয়া হবে 30 বছর? কে বিচার করবে এটা? আমাদের দেশে কোনো সেন্টেন্সিং গাইডলাইন আছে? আমরা কি বলতে পারি যে সেন্টেন্সিং গাইডলাইন? আমি একটু প্রসঙ্গত, আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটা কথা বলতে চাই এখানে। জি, একটু সংক্ষেপে আমাদের শেষ করতে হবে। জি জি, এই যে সেন্টেন্সিং গাইডলাইন, দেখুন একজন মানুষ যে 20 বছর 22 বছর বয়সে প্রথম ক্রাইম করে, তাকে আমরা যে সাজা দিব, যে 50টা মামলার আসামি হিসেবে ক্রাইম করে তাকেও কি আমরা সেই সাজা দিব? এটা তো হতে পারে না। যে প্রথমবার ইমোশনালি যে ক্রাইম করলো, ভলেটাইল এজে যে ক্রাইম করলো, ইউথফুল এক্সুবারেন্সের কারণে যে ক্রাইম করলো, তার সাজা, আর যে নাকি প্ল্যান করে প্রি প্ল্যান কোল্ড ব্লাডেড মার্ডার করলো, তার সাজা তো সেম হওয়া উচিত না। এই যে এটার জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ইংল্যান্ডে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায়, সাউথ আফ্রিকায়, ইভেন ইন্ডিয়াতে শুরু হয়েছে সেন্টেন্সিং গাইডলাইন আছে। একজন মানুষকে দোষী সাব্যস্ত করার পরে সাজা কি হবে এটা আলাদাভাবে নির্ধারণ করা হয়। সেখানে দেখা হয়
তার ব্যক্তিগত ক্যারেক্টার কি, তার পরিবারের ক্যারেক্টার কি, তাকে যদি বেশি সাজা দেওয়া হয় সোসাইটিতে কি ইম্প্যাক্ট পড়বে, এগুলো সব বিচার বিশ্লেষণ করে একটি সেন্টেন্সিং গাইডলাইন তৈরি করা হয়। আমার ধারণা ছাত্র এখানে আছেন, এই সেন্টেন্সিং গাইডলাইন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা সংশ্লিষ্ট বিচারের সাবজেক্টিভ থিঙ্কিং এর উপর ভিত্তি করে সাজার তারতম্য করে ফেলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আছেন প্রফেসর মাহবুবুর রহমান, তার একটা বই আছে সেন্টেন্সিং গাইডলাইন। তিনি দেখিয়েছেন আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টে এমন জজ আছেন যারা জীবনে একটাও মৃত্যুদণ্ড দেন, আবার এমন জজ আছেন যিনি জীবনে ডজন ডজন মৃত্যুদণ্ড দিয়েছেন। ইনি যে কারণে দেন নাই তিনি আবার সেই কারণে দিয়েছেন। তাহলে বলুন তো দেখি আমরা কিসের উপর নির্ভর করব, কার উপর কেমন করে নির্ভর করব? হোয়াট ইজ দি সাবজেক্টিভ স্ট্যান্ডার্ড এন্ড অবজেক্টিভ স্ট্যান্ডার্ডটা কোথায়? মানে এটা বিচারকের ব্যক্তিগত কি বলে এটাকে, তার দৃষ্টিভঙ্গি। তিনি কতগুলো ফ্যাক্টর ঠিক করে, যেমন মাই লর্ড জাস্টিস একজন আছেন, তিনি কতগুলো ফ্যাক্টর ঠিক করে কমিট করে দিচ্ছেন, আরেকজন এই ফ্যাক্টরের কথা বলেই ডেথ সেন্টেন্স দিয়ে দিচ্ছে। এই যে সাবজেক্টিভ কনসিডারেশন অফ সেন্টেন্সিং, ইট হ্যাজ টু বি রিভিউড বাই ওয়ে অফ ফর্মুলেটিং এ সেন্টেন্সিং গাইডলাইন। যতদিন সেন্টেন্সিং গাইডলাইন না হবে ততদিন ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে শিশিরমণি। আমরা শেষ করতে চাই ডক্টর স্বাধীন মালিক। আমি একটু সেন্টেন্সিং এর যেটা হচ্ছে কি, আমাদের ধরুন বেশিরভাগ অপরাধে বলা আছে যে 7 বছর পর্যন্ত কারাদণ্ড। এখন কাকে 1 বছর দিবে, কাকে 5 বছর দিবে, কাকে 7 বছর দিবে, এই সম্পর্কে আমাদের কোনো নীতি নাই। আমরা একেবারে মানে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাটা, বিশ্বাস করেন এগুলি যখন দেখি 100 বছর পিছনে রয়ে গেছে, এবং এইখানে আমরা কেউই নজর দিই নাই। কেন নজর দিই না, আমার কাছে একেবারে সোজা কারণ আছে। আমাদের জেলখানায় আজকে এই মুহূর্তে যে 85,000 বা 90,000 আসামি আছে, তাদের 98% হলো হতদরিদ্র। আমরা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত 2007-8 সালে ওই লাস্ট সেনা সরকারের সময় গিয়েছিলাম। এখন এই 90,000-এর মধ্যে আপনি উচ্চ মধ্যবিত্ত বোধহয় 50 জনও পাবেন না। না, যদি কেউ থাকেও সে বঙ্গবন্ধু মেডিকেলে বা বঙ্গবন্ধু মেডিকেলে। হ্যাঁ, যেহেতু আমাদের মানে আমাদের এফেক্ট করে না, এই জন্য এই সম্পর্কে আমাদের মানে আমাদের সময় দেওয়ার সময় নাই। কিন্তু এটা একেবারে এতই মানধাত্তার আমলে, এতই পশ্চাদপর, এটা চিন্তা করতে, কথা বলতে নিজে লজ্জা লাগে। হ্যাঁ, কিছু ধরনের আমাদের সাংবিধানিক আইন, অনেক বড় বড় উকিল্লা গত 30 বছরে করে আমাদের অনেক এগিয়েছে। এনভায়রনমেন্ট, পরিবেশ আইনও অনেকের সাথে যুক্ত হয়েছে, অনেক এগিয়েছে। কিন্তু ফৌজদারি বিচার ব্যবস্থায় বেশিরভাগ যারা ভুক্তভোগী গরিব লোক, যার ওই যেটা একটু আগে হচ্ছে, যে খবরে শুনলাম কোথায় একটা মার্ডারের জন্য 7 জনের ফাঁসির আদেশ দিয়েছে। এটা বিশ্বাস করেন দুনিয়াতে এটা 100 বছর আগে শেষ হয়ে গেছে। একটা মার্ডারের জন্য 7 জন 10 জন, আমরা খুব বাহবা দিই। আমাদের চিন্তা চেতনাটাও ওই রকম আর কি। আমরাও খুব হয়ে গেছে। আমরা এখন ধরেন যে একজন অপরাধীকে ধরলে রিমান্ডে না দিলে আমরা বলি আরে কি হলো, আমরা বিচার মানে মনে করি একজনকে ধরবে, ধরে রিমান্ডে নিবে। কেরানীগঞ্জের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলায় 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। হ্যাঁ, এটা মানে দুনিয়াতে এইটা খবরে দেওয়া উচিত না। বহির্বিশ্ব দেখলে আমাদের সম্পর্কে কি ভাববে আল্লাহ জানে। এটা আমাদের বাংলা নিউজে থাক, ইংলিশে আমি ডেইলি স্যারকে বলবো এগুলি না দিতে। সরি, আপনি যেটা বলছেন, হ্যাঁ, এদিকে আমাদের নজর দেওয়া লাগবে। সেন্টেন্সিং প্রিন্সিপাল ইত্যাদি সবকিছু, তারপরে যে ফাঁসি চাই এখান থেকে আমাদের সরে আসতে হবে। আরেকটা শেষ একটা কথা বলি, ধরেন এই যে বরগুনার যেটা রিফাত হত্যা মামলায় 10 জনকে অপরাধী ছিল, 10 জন স্বীকারোক্তি দেওয়া, 4 জনকে ছেড়ে দিল। আমরা এই 4টা, ভালো হোক মন্দ হোক, 4টা ছেলে, এরা তো 1.5 বছর ধরে একটা হত্যাকাণ্ডের বিচারে আসামি ছিল। তাদের প্রতি যে অন্যায় অবিচার করা হলো, এটা আমরা কেউ আমলে নেই না। আমাদের যে কোনো একটা মামলা হইলে 30 জন আসামি, 30 জন আসামির পরে হয়তো 3 জনের শাস্তি হয়, কিন্তু বাকি 27 জনের যে জীবন নষ্ট করে দেওয়া হয় প্র্যাকটিক্যালি। এখানে যে এত মিসক্যারেজ অফ জাস্টিস, আমরা এত অন্যায় করছি, এত অবিচার করছি, এগুলি সম্পর্কে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। আমি আবার বলছি, আমার শেষ কথা, মৃত্যু এটা হতে পারে না। এটা আদালত, আমার দৃষ্টিতে এইটা আদালতের ভুল ব্যাখ্যা, ভুল রায়। এটা আজকালকার দুনিয়াতে এটা অসম্ভব। এবং অনেক, জাস্টিস সিনহা মানে 1978-এ, আমি টেকনিক্যালি যাচ্ছি না, 1978 সালে আইন যেরকম ছিল, উনি ওই 1978-এর পরে যে আইনের সংস্কার হয়েছে, ওনার এটা নজরে পড়ে নাই। 1978-এর আগের আইনের ব্যাখ্যা দিয়ে এই সিদ্ধান্তে এসছেন। এখানে অনেক গাফিলতি আছে, এটা পুরোটাই বদলানো উচিত, আগের 30 বছরে ফিরে যাওয়া উচিত।
জি, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, ডক্টর স্বাধীন মালিক, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার এবং শিশির মুনির, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।